This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। রাতে ঘুমোচ্ছিলেন, বাড়ির চাঙর সেই সময় ভেঙে পড়ে। ঘুমের মধ্যেই ভেঙে পড়ে জরাজীর্ণ ছাদ। পাক সার্কাসের লোহাপুলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যেই চাঙর ভেঙে বৃদ্ধার মৃত্যু হয়েছে। সুপ্রিয় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুপ্রিয়, কি বলা হচ্ছে? পুলিশের ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ এসেছে। পরিবারের তরফ থেকে কিছু বলা হচ্ছে? পুরসভার তরফ থেকে কোনো রকম তাদেরকে কিছু বলা হয়েছিল বাড়ির এই অবস্থা নিয়ে? দেখো, স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, এমনকি যে জায়গাতে বা যে বাড়িতে এই বিপর্যয় ঘটেছে সেখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তার কারণ এই যে বাড়িটি তিনতলা একটি বাড়ি, এমনটাই আমরা জানতে পারছি। যদিও দেখতেই পাচ্ছ যে যে গলির ভেতরে এই বাড়িটির ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, বাড়ির ছাদের একাংশ, সেই গলির দুদিকেই কিন্তু গার্ডরেল দিয়ে পুলিশ ডিপ্লয় করা হয়েছে। অর্থাৎ সংবাদ মাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, একেবারে ঢোকার মুখেই তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে গতকাল গভীর রাতে রাত 3টে থেকে 3:30 নাগাদ আচমকাই এই যে তিনতলা বাড়িটি, সেই বাড়ির একতলার ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর সেই সময় এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটি পরিবার তারা ভাড়া থাকতেন দীর্ঘদিন ধরে। সেই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সকলেই কিন্তু ঘুমন্ত অবস্থাতে রয়েছেন এবং তাদের সকলের একেবারে গায়ের উপরে গিয়ে সেই ভাঙা চাঙড়ের অংশ পড়ে এবং গুরুতর আহত হয় ওই একই পরিবারের 4 জন সদস্য, এক বৃদ্ধা, 2 শিশু সহ মোট 4 জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর রাবিয়া খাতুন নামের বছর 61 বৃদ্ধা, তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আর ওই পরিবারের আরও 2 যে শিশু তারাও আহত হয়েছেন। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজনের পা ভেঙে গেছে এই চাঙড়ের একাংশ পড়ে, এমনটা আমরা জানতে পারছি। এবং আরও একজন যিনি আহত হয়েছেন তিনিও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এমনটাই আমরা জানতে পারছি। তবে সেক্ষেত্রে এই বাড়ির মালিকের বিরুদ্ধে যার এই অভিযোগ সামনে উঠে আসছে যে দীর্ঘদিন ধরেই কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এমনকি বাড়ির মালিককে বারবার মেরামতির জন্য এখানকার যারা ভাড়াটিয়ারা রয়েছেন বা ওই বাড়িতে যারা বসবাস করতেন, ভাড়াটে হিসেবে থাকতেন, তারা বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি, এমনকি কোনো মেরামতির কাজ হয়নি। আর তার ফলস্বরূপই কিন্তু এই বিপর্যয় ঘটলো, এমনকি এই চাঙড়ের একটা অংশ ভেঙে পড়ে এবং যাতে মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। দেখো, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে অভিযোগ দায়ের হলে সেক্ষেত্রে যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা তাদের আইন অনুযায়ী যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ নেওয়া হবে। এমনকি গোটা ঘটনার নেপথ্যে যে অভিযোগ সামনে উঠে আসছে যে মেরামতি বা দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এই বিপত্তি, নাকি অন্য কোনো কারণে এই পরিস্থিতি তৈরি হলো, সেটাও খতিয়ে দেখা হবে। এমনকি পুরসভার তরফ থেকেও কিন্তু গোটা বিষয়টি নজরে রাখা হচ্ছে, এমনটা আমরা জানতে পারছি। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো দেখানোর জন্য যে শামসুল হুদা রোড, করেয়া থানা এলাকার স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ এমন একটি মর্মান্তিক ঘটনা, যে ঘটনাতে এক বৃদ্ধার প্রাণহানির পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি আরও একজন শিশু, সেও গুরুতর আহত হয়েছে, তাকেও সিএনএমসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। পুলিশ রয়েছে, পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। এবং এই বাড়ির অন্যান্য অংশে যে সমস্ত ভাড়াটিয়ারা রয়েছে তাদেরকেও যাতে নিরাপদ দূরত্বে ছড়িয়ে রাখা যায়, সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিছু বক্তব্য উঠে এসেছে, শোনাবো। রাত 3টে নাগাদ ঘটেছে। মানে এটা বহু পুরনো বাড়ি, একটা মানে ছাদের একটা চাং একটা পড়ে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টই বলতে পারেন। কিন্তু বাড়িওয়ালাকে চাই, যেহেতু আপনি একটা কোনো প্রপার্টির যখন মালিক হচ্ছেন তো আপনারা দায়িত্বের মধ্যে, একটা লোকের জীবন নিয়ে খেলা এটা ঠিক না। এই একটা বড় দূর, এরা বারবার বলে, টেনেন্টরা বারবার বলেছে কি এটাকে রিপেয়ারিং করে দিন কিংবা কোনো রকম করে হোক। আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি? হয়তো কিছু বাড়িওয়ালা দিয়ে দিই কিংবা টেনেন্ট মিলে ঝুলে লোকের প্রাণটাও বেশি। এই যে বাড়িতে দুর্ঘটনা হয়েছে ওতে প্রায় 4 জন ছিল, 4-5 জন ছিল। তার মধ্যে 3 জন, একজন মারা গেছেন। এই বাচ্চা মানে 10-12 বছর এরকম কিছু সামথিং কিছু হবে, তাকে লেগেছে, ওই নাকে লেগেছে আর এই দিকটা মাথার দিকে লেগেছে। একই ফ্যামিলির সবাই। আর দিল্লিতে আজকে নজর থাকছে, তার কারণ কমিশনে আজকে বৈঠক রয়েছে। আর মূল বিষয় হচ্ছে আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় কত ব্যবহার করা হবে, এই বিষয় নিয়ে মূলত
আলোচনা হবে। কত বাহিনী লাগবে এবং সেটা যদি একাধিক দফায় ভোট হয় সেই বাহিনীর সংখ্যা কত হতে পারে, এই পুরো বিষয় নিয়েই আলোচনা হতে পারে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গেই কথা বলবো। জ্যোতির্ময়, প্রতিবার ভোট আসে আর কেন্দ্রীয় বাহিনীর এই ব্যবহার, কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে, এই নিয়ে লাগাতার নানান কথাবার্তা আলোচনা হয়। তো আজকের বৈঠকে মূলত কি কি বিষয়কে ইস্যু করা হচ্ছে, বিগত নির্বাচনের অভিজ্ঞতাকে সামনে রেখে কি ইস্যু হতে পারে, পয়েন্ট কি কি ইস্যু হতে পারে, সেখানে উঠতে পারে? দেখো, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, আসাম মোট 4 রাজ্যের সামনে ভোট রয়েছে এবং এই 4টে রাজ্যেই যখন নির্বাচন হবে, ক দফায় ভোট হবে এই বিষয়টি যেমন নির্বাচন যখন ঘোষণা হবে, নির্ঘণ্ট ঘোষণা হবে, সেই সময় স্পষ্ট হবে। কিন্তু তার আগে যে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন, যে কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্পূর্ণভাবে নির্ভর করবে কোন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায়, বা কোথায় ভৌগোলিক অবস্থানগতভাবে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেই বিষয়গুলি মাথায় রাখা হবে। এবং সেক্ষেত্রে স্পর্শকাতর বুথের সংখ্যা কত, কোন কোন জায়গায় স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি, এই ব্যাপারগুলোই মূলত আলোচনায় আজকে উঠে আসতে চলেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট রিপোর্ট রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে এবং আজকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডাকা হয়েছে। তিনিও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন এবং পশ্চিমবঙ্গে এর আগের নির্বাচনগুলিতে কিভাবে ভোট হয়েছে, এখন নতুন করে আরো কোনো স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়বে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো দিক মাথায় রাখতে নতুন করে হবে কিনা, সেই বিষয়গুলি মনোজ আগরওয়াল তিনি তার রিপোর্টে তুলে ধরবেন এবং এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাকি আরো 3 রাজ্য প্রত্যেকটা জায়গাতেই কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে এবং কিভাবে মোতায়েন হবে সেই বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে এবং তৃতীয় চিঠি ছিল সেটা। আর এই যে শেষ চিঠি মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার এবার পাল্টা চিঠি জ্ঞানেশ কুমারকে লিখলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেখানে মিথ্যাচারের অভিযোগ করছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন, এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনেই তা প্রমাণিত। সিইসিকে লেখা চিঠিতে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই চিঠি আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, যেখানে শুভেন্দু অধিকারী তিনি জ্ঞানেশ কুমারকে, মুখ্য নির্বাচনী আধিকারিককে তিনি চিঠি দিয়েছেন, যে চিঠিটা একেবারেই পাল্টা মুখ্যমন্ত্রীর চিঠির। মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন যে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে, এসআইআর বন্ধ করে দেওয়া হোক, হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো নোটিফিকেশন জারি করা হচ্ছে না, এই সমস্ত অভিযোগ উঠে এসেছে। এবার এই শুভেন্দু অধিকারীর চিঠি নিয়েও জানবো। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এটা কি কোথাও একটা পাল্টা চাপে রাখার কৌশল? একেবারেই তাই। এবং যেহেতু শুভেন্দু অধিকারীর যে 4 পাতার চিঠি, সেখানে কিন্তু তিনি ছত্রে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে চিঠি দিয়েছিলেন তার বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে, এবং সেগুলো একেবারেই ভিত্তিহীন, এই কথাই শুভেন্দু অধিকারী মূলত বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে এসআইআর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটা প্রয়োজনীয় প্রক্রিয়া, সময় সাপেক্ষ। তার কারণ পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা শুধু নয়, গোটা দেশের ক্ষেত্রেই এটা একটা সময় উপযোগী পদক্ষেপ এবং এটার প্রয়োজনীয়তা রয়েছে। এবং তিনি বারংবার উল্লেখ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে তার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এই ধরনের মন্তব্য করছেন, এবং সে কারণেই শুভেন্দু অধিকারী 4 পাতা জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চিঠিতে যা যা বলেছেন সেগুলোকেই খণ্ডন করে চিঠিটিকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটিকে মূলত ভিত্তিহীন বলেই তিনি দাবি করছেন। এটা একেবারেই রাজনৈতিক মহল একটা পত্র যুদ্ধ হিসাবেই দেখছেন যে জ্ঞানেশ কুমারকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে তিনি বলছেন যে এই রাজ্যে যা যা করা হচ্ছে সেগুলো সবটাই ভুল, শুভেন্দু অধিকারী পাল্টা বোঝানোর চেষ্টা করছেন যে গোটা প্রক্রিয়াটাই সময় উপযোগী এবং সেটার প্রয়োজন রয়েছে। যার কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে এই রাজ্যে ভোটার তালিকাকে কালিমালিপ্ত করে তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চাইছে, তারই ফলশ্রুতি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করছেন, তেমনটাও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ।
আর মুখ্যমন্ত্রী গতকালের চিঠিতে একটি বিষয় তিনি অভিযোগ করেছেন, যেখান থেকে বলা যায় যে রাজ্যের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত কার্যত লেগে গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন, রাজ্যে সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি ছাড়া এসআইআর হচ্ছে বলেও আরও একবার দাবি করেছেন। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন হচ্ছে বলেও গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার। সব থেকে বড় কথা হচ্ছে, এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে দুটো করে অ্যামেন্ডমেন্ট আসছে, যে এবার এইটা করো, এবার ওইটা করো। যারা ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের এই বিরুদ্ধে আর কি হতে পারে? রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেটের মান্যতার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো ইস্যু করার কথা বলা হয়েছে সেগুলো নিচ্ছে না নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারকে এই অভিযোগ জানিয়েই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, এবং একই সঙ্গে তিনি আবার বলেছেন যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হোক। এবং জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলছেন, অপরিকল্পিতভাবে এই এসআইআর হচ্ছে, যা ত্রুটিপূর্ণ।